কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রাতটা ছিল ভয়াল। আকাশ কালো মেঘে ঢাকা। কখনো বিদ্যুৎ চমকাচ্ছে, কখনো ঝমঝম বৃষ্টি। এমন এক রাতে বিকাশবাবুর তলব পড়ে। উপরের মহল থেকে এসেছে বার্তা, আবার কিছু প্রমাণ মুছে দিতে হবে। তার জীবনের একমাত্র নীতি টাকার বিনিময়ে সত্যকে ঢেকে দেওয়া, অন্যের পাপ লুকিয়ে রাখা। রাতে ট্রেনটা আজকের সময়ের তুলনায় দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছালো, কিন্তু ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকার সময় অদ্ভুত চেহারার লোক তার দিকে এগিয়ে এলো। সে বিকাশবাবুকে জানালো কিভাবে বহু মানুষকে এখানে অপেক্ষা করতে দেখেছে, কিন্তু কখনো কোনো ট্রেন আসতে দেখেনি। আর অপেক্ষা করা মানুষগুলোকেও পরে আর কখনো চোখে পড়ে না। বিকাশবাবু তার কথা শুনে হালকা হাসলেন, অভিজ্ঞতার ভারে চাপা হাসি। নিজের কাজের কথা ভেবে তিনি সাবধান বাণীকে তুচ্ছ করলেন। ট্রেনের ভেতরে পা রাখতেই অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি তার শরীর জুড়ে বয়ে গেল। পুরো কামরাটা যেন নিশ্চল। যাত্রীরা সবাই এক ধরনের নিস্তব্ধতার মধ্যে লীন। কারো শরীরে কোনো নড়াচড়া নেই। বাইরের তীব্র বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর মাঝেও ট্রেনের ভেতরের এই নিস্তব্ধতা ছিল আরো ভয়ানক। কিন্তু বিকাশবাবু জানতেন না, এই ট্রেনের গন্তব্য শুধু একটা স্টেশন নয়। তার জন্য এখানে অপেক্ষা করছে এমন কিছু যা থেকে তিনি কখনো পালাতে পারবেন না। কিন্তু ঠিক কি আছে এই অভিশপ্ত রেলগাড়ির পর্দার আড়ালে? বিকাশবাবুর সামনে কি বিপদ আসতে চলেছে সেটা জানতে হলে শুনতে থাকুন বং ভুতুড়ের এইবারের নিবেদন, সুলেখক কৌশিক মজুমদারের কলমে অভিশপ্ত রেলগাড়ি। তোমার কি এত রাতে না গেলেই নয়? বেশ বিরক্ত হয়ে প্রশ্ন করলেন বিকাশবাবুর স্ত্রী দীপা দেবী। বিকাশবাবু হন্তদন্ত করে দেরাজ থেকে কিছু ফাইল বার করে তার ছোট ট্রলিটায় রাখলেন। তারপর আলমারি থেকে 2-3টে ভালো শার্ট আর প্যান্ট বার করলেন। দীপা দেবী আবার প্রশ্ন করলেন, এখন প্রায় রাত 11টা বাজে। তুমি রাতে আর 4-5 ঘন্টা থেকে একদম সকালের কোনো ট্রেনে না হয় চলে যেও। আমায় এখনই যেতে হবে, কাল গেলে হবে না। কাল সকালের মধ্যে কলকাতা পৌঁছতেই হবে। উপর থেকে জরুরি তলব এসেছে, বেকার কথা বাড়িও না। কিসের এত তলব? নিশ্চয়ই আবার কোনো পাপ কাজ করতে যাচ্ছ। অভিমানী কণ্ঠে বলে উঠলেন দীপা দেবী। কথাটা শুনে বিকাশবাবুর মাথাটা হঠাৎ গরম হয়ে উঠল। ক্ষিপ্ত হয়ে বললেন, পাপ কাজ? এই পাপের টাকায় তোমার এই এত ফুটানি, প্রতি মাসে নতুন গয়না, দামি দামি শাড়ি, এই ঘুরতে বেড়াতে যাওয়া, সেটা ভুলো না। পাপ কাজ। কথাগুলো বলতে বলতে তড়ি ঘড়ি বাইরের পোশাক পরে তিনি তৈরি হয়ে নিলেন। এবার বেরোতে হবে। ধমক খেয়ে একটু দমে গিয়ে দীপাদেবী বললেন, চাই না অমন গয়না আমার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি কবে তোমায় কিছু করতে বলেছি?
মেয়ে মানুষ যত মাথা কম খাটাবে তত ভালো। তুমি আর মৌ এখানে থাকো, আনন্দ করো। 1-2 দিনের ব্যাপার, আমি কাজ সেরে আবার ফেরত চলে আসবো। কথাটা শেষ করে ট্রলি ব্যাগের চেনটা বন্ধ করে লক করে দিলেন বিকাশবাবু। কিছুদিন হলো তিনি তার পরিবারকে নিয়ে এসেছেন উত্তরবঙ্গে হাওয়া বদলের জন্য। ছোটবেলা থেকে তার এখানেই কেটেছে। চাকরি পাওয়ার পর পাকাপাকিভাবে কলকাতাতে বসবাস শুরু করেন। এখানকার পৈতৃক ভিটেটা বাবা মা মারা যাওয়ার পর বেশ কিছুদিন খালি পড়েছিল। তিনি এসে সেটাকে সাজিয়ে গুছিয়ে এখন অনেকটা বাগান বাড়ির মতো তৈরি করেছেন। মাঝে মধ্যেই বউ আর মেয়েকে নিয়ে আসেন এখানে, কাটিয়ে যান কিছুদিন। শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় ভালোই কাটছিল। কিন্তু আজ সন্ধেবেলা হঠাৎ তার কাছে একটা ফোন আসে। ফোন করেন তার ঊর্ধ্বতন একজন অফিসার। কলকাতা শহরে নাকি কোনো এক হাসপাতালে কিছু ঝামেলা হয়েছে, তাই তাকে প্রয়োজন। বিকাশবাবুর এই রকম সময় মাঝে মধ্যেই ডাক পড়ে। নিজের রাজ্যের স্বাস্থ্য বিভাগে একজন উচ্চ পদে রয়েছেন। রাজ্যের সব বড় হসপিটাল, ডাক্তার সবার সাথেই চেনাজানা রয়েছে। বড় মন্ত্রী, এমএলএদের সাথেও যোগাযোগ রয়েছে। মাঝে মধ্যেই তাদের অনেক ফাইফরমাস খাটতে হয়। তবে তাদের ঘনিষ্ঠ হওয়ার ফলে বিকাশবাবুর প্রগতিও হয়েছে খুব দ্রুত। এই ঘটনাটি ঠিক কি, যদিও তিনি এখন বিশদে জানেন না, তবে ফোনে যা শুনলেন মনে হচ্ছে খুব বড় কোনো ঘটনা, তাই এত জরুরি তলব। ব্যাগটা ড্রাইভার সুজয়ের হাতে দিয়ে গাড়ি বার করতে বলে একবার মেয়ের সাথে দেখা করতে গেলেন বিকাশবাবু। দীপাদেবী পেছন পেছন চললেন। কিছুতেই তাকে বুঝিয়ে উঠতে পারলেন না রাতটুকু থেকে যাওয়ার জন্য। বিকাশবাবুর 15 বছরের মেয়ে মৌ ফোনে গেম খেলছিল। শোনো মা, আমায় একটু জরুরি কাজে এখনই কলকাতায় যেতে হবে। আমি 1-2 দিনের মধ্যেই ফিরে আসবো কাজ ছেড়ে। ততদিন তুমি একটু মায়ের সাথে এখানে ঘোরাঘুরি করে নিও, কেমন? সুজয় আঙ্কেল আছেন, তোমাদের গাড়ি করে ঘুরিয়ে দেবেন। একটু ভেবে বললেন, এইবারটা আমায় যেতে দাও সোনা। আমি প্রমিস করছি আসার সময় তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আনবো, কেমন? মেয়ের নরম গালে হাত দিয়ে কপালে একটা চুমু খেলেন বিকাশবাবু। বিশ্বাস করো মা, খুব বেশি হলে 1 থেকে 2 দিন। তার মধ্যে যদি না ফিরে আসি তুই আমার কান মুলে দিসক্ষণ, ঠিক আছে? কিন্তু এখন আমায় যেতেই হবে যে। মেয়ে মুখ গম্ভীর করেই রইল, কোনো উত্তর দিল না। বিকাশবাবু উঠে পড়লেন। আর দেরি করা ঠিক হবে না। রাত 1টায় ট্রেন। এখান থেকে স্টেশন 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সুজয় গাড়ি বাইরে বার করে অপেক্ষা করছিল। বিকাশবাবুকে দেখেই স্টার্ট দিল। বিকাশবাবু গাড়িতে ওঠার আগে একবার আকাশের দিকে তাকালেন। আকাশটা কেমন লাল হয়ে এসেছে। কোথাও যেন ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তার আগেই পৌঁছতে হবে স্টেশনে। গাড়ি কিছুটা এগোতেই ঈশান কোণে একটা সজোরে বাজ পড়ল। সেই বাজের শব্দে গাড়ির স্টিয়ারিংয়ে রাখা সুজয়ের হাতটা কেঁপে উঠল। সুজয় আজ প্রায় 20 বছর হলো গাড়ি চালাচ্ছে। ঝড়, বৃষ্টি, দুর্যোগ সব অবস্থাতেই তার হাত স্টিয়ারিংয়ে একদম শক্ত থাকে। কিন্তু আজ হঠাৎ কি হলো? বিকাশবাবু ধমক দিয়ে বললেন, তোর আবার কি হলো? গাড়ি ঠিক করে চালা, আর একটু জলদি। না স্যার, আসলে এমন জোর আওয়াজ হলো তাই। তাড়াতাড়ি চল, 1টার আগে ঢুকতেই হবে। অনেক কষ্টে একটা সিট পেয়েছি। এত অল্প সময় পেয়ে গেলেন স্যার? হ্যাঁ, ট্রেনে বিশেষ লোকজনদের জন্য কিছু সিট রিজার্ভ করাই থাকে, সেখান থেকেই পেয়েছি। স্যার, মনে হচ্ছে উপর থেকে জরুরি তলব এসেছে, তাই না? না হলে আপনাকে তো কখনো এতটা বিচলিত দেখি না। আপনার সাথে এতদিন গাড়ি চালাচ্ছি স্যার, কিন্তু এরকম চিন্তিত আপনাকে হাতে গুনে 3-4 বারই দেখেছি। হ্যাঁ, উপর থেকে সব কেলেঙ্কারি করবে আর তার সামাল দিতে হবে আমাদের।
রাগে গড়গড় করতে করতে বললেন বিকাশবাবু। স্যার, আমায় কোনো কাজে লাগলে বলতে দ্বিধা করবেন না কিন্তু। সুজয় জানে যত গোলমেলে কাজ সেটাকে সামাল দিতে টাকার পরিমাণও তত বেশি। এর আগেও সে দু একবার বিকাশবাবুকে সাহায্য করেছে এইসবে, এবং তার পরিবর্তে ভালো বকশিস পেয়েছে ওনার থেকে। হঠাৎ তার গাড়ির কাঁচে টপ টপ করে দুফোঁটা জল পড়ল। আস্তে আস্তে সেই দুফোঁটা সশব্দে অসংখ্য ফোঁটায় পরিণত হলো। তার সাথে গগনভেদী বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত ঢেকে ফেলল সারা আকাশ। একটা সময়ের পর গাড়ির ওয়াইপার হাড় মারল। পথ ঘাট একেবারে জনশূন্য। শুধু মাঝে মাঝে দু একটা গাড়ি উল্টো দিক থেকে এসে হুস করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাদের হেডলাইটের আলো কাছে এলেই মনে হচ্ছে গাড়ির সঙ্গে ধাক্কা লাগবে। বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠছে। কিন্তু সুজয় ঠিক কায়দা করে কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই ঘন অন্ধকারে সম্পূর্ণ ঝাপসা কাঁচে চোখ রেখে কোনো রকমে আন্দাজে গাড়ি চালাতে লাগলো সুজয়। তার বুকের ভেতরটা যে একটু ঢিপ ঢিপ করছে না তা নয়, তবে এই সব সে কখনোই মুখে প্রকাশ করে না। দীপাদেবী দু একবার ফোন করেছিলেন, কিন্তু বিকাশবাবু বিরক্ত হয়ে তা ধরলেন না। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, তিনি সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবেন কিনা। অন্য সময় হলে কখনোই ঘর থেকে বেরোতেন না, কিন্তু এখন কিছুই করার নেই। ঝড় বৃষ্টির প্রকোপ ক্রমেই বাড়তে লাগলো। ঝোড়ো হাওয়া সজোরে গাড়ির কাঁচে এসে ধাক্কা মারতে শুরু করেছে। দূরে বড় বড় গাছের মাথা হাওয়ায় এমন জোরে দুলছে যেন মনে হয় এই ভেঙে পড়বে। সুজয় বেগতিক দেখে প্রশ্ন করল, স্যার, এই দুর্যোগের মধ্যে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ছে। কোনো একটা জায়গা দেখে দাঁড়াই। বিকাশবাবু একবার ঘড়ির দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বললেন, এখন দাঁড়ালে কি আর সময় মতো পৌঁছতে পারবো? এই ট্রেনটা হাতছাড়া হলে আর কোনো উপায় থাকবে না যাওয়ার। কিন্তু স্যার, গাড়ি যে আর চালানো যাচ্ছে না, সব কিছুই তো ঝাপসা। তুই চালা, এই রাতে আর কোনো গাড়ি থাকবে না রাস্তায়, ধাক্কা লাগার ভয় নেই। আরে এত রাতেই দুর্যোগে কোনো মানুষ আসবে? হ্যাঁ, খুব বেশি হলে দু একটা ভূত পেত নিয়ে আসতে পারে, তাদেরকে তুই নিঃসন্দেহে ধাক্কা দিতে পারিস, কেউ কিছু মনে করবে না, তুই চালা। বিকাশবাবুর এই কথায় সুজয়ের মুখে একটা হাসির রেখা দেখা দিল। সে এক্সেলারেটরে চাপ দিল। গাড়ির গতি বেড়ে গেল। বাইরে কোনো শব্দ শোনা যায় না। সামনের রাস্তা সম্পূর্ণ ঝাপসা। গাড়ি সেই ঝড়ের মধ্যে ঘন অন্ধকারকে চিরে তীব্র গতিতে এগিয়ে চলল। কিছুক্ষণ চলার পর হঠাৎ সুজয়ের চোখে পড়ল রাস্তার মাঝখানে সাদা রঙের কিছু একটা দাঁড়িয়ে আছে। সে জোরসে দুবার হর্ন দিল, কিন্তু সেই মানুষটি ওখানেই দাঁড়িয়ে, মানুষের মতোই লাগছে। গাড়ির ভেতরের কাঁচে এতটাই বাষ্প জমেছে যে কিছুই দেখা যায় না। গাড়ির গতি কমালে যদি স্যার আবার রাগ করেন। সে আরও কয়েকবার জোরে হর্ন বাজালো। গাড়ি জোরে থাকায় প্রায় কাছাকাছি এসে পড়েছে, তাই বেগতিক দেখে সে ব্রেকে পা দিতে যাবে, এমন সময় তার আগেই একটা ভারী জিনিস বিকট আওয়াজ করে পড়ল তার গাড়ির কাঁচের সামনে এসে। হাতের স্টিয়ারিংটা কেঁপে উঠল সুজয়ের। সজোরে ব্রেক কষে গাড়িটা দাঁড় করাতে বাধ্য হলো সে। গাড়ির ওয়াইপারটাতে কিছু একটা আটকে গেছে, বারবার সেটাকে ধাক্কা মারছে। সুজয়ের হাত কাঁপতে লাগলো। এত বছর ধরে গাড়ি চালাচ্ছে, এইরকম ভুল একবারও হয়নি। তাহলে আজকে তার হাতে? বিকাশবাবু হতচকিত হয়ে বললেন, দেখ তো নেমে কি পড়লো। সুজয় ঢোক গিলে বলল,
স্যার, মনে হলো একটা সাদা কাপড় পরা মহিলা রাস্তা পার করছিল। মহিলা? এত রাতে এই দুর্যোগের মধ্যে? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না স্যার, সত্যি আমার তাই মনে হলো। এই তুই কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস না তো? জোরে একবার নিঃশ্বাস নিল সুজয়। নাম গাড়ি থেকে, দেখ নেমে। ধমক দিলেন বিকাশবাবু। সুজয় গাড়ির ইঞ্জিন বন্ধ করল। দরজা খুলে কোনো রকম মাথায় হাত চাপা দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। বিকাশবাবুর কপালে একটা ভাঁজ পড়ল। একের পর এক সমস্যা আসছে আজকের দিনে। প্রথমে এই দুর্যোগ, তারপরে এই গাড়ির ধাক্কা। সত্যি যদি কোনো মানুষ হয় তাহলে তো তার অবস্থা খারাপ হবে। তবে এত রাতে আশেপাশে কোনো লোক নেই দেখার মতো। রাস্তার পাশে সরিয়ে দিয়ে বেরিয়ে গেলে কেউ জানতে পারবে না। তিনি এই সব ভাবছেন, তখনই সুজয় দৌড়ে এসে চিৎকার করে বলল, স্যার, একটা বাছুর। বাছুর? তোর সালা, হাঁটা মালটাকে জলদি। স্যার, গাড়ির ধাক্কায় একেবারে রক্তারক্তি হয়ে গেছে। তো তাতে আমি কি করব? জলদি সরিয়ে গাড়ি চালু কর। সুজয় দেখল কথা বাড়িয়ে লাভ নেই, আর এই অবস্থায় সাহায্য পাওয়ারও কোনো আশা নেই। বিকাশবাবু গাড়ি থেকে নামবেন না এই বৃষ্টিতে, তাকে নিজেকেই করতে হবে যা করার। সে আবার ছুটল সামনের দিকে। উইন্ডস্ক্রিন থেকে বডিটা সরালে পুরো ঘোলাটে হয়ে উঠল জায়গাটা। তবে একদিকে ভালো যে বৃষ্টির বেশ বড় বড় ফোঁটা পড়ছে, তাই খুব তাড়াতাড়ি ধুয়ে গেল উইন্ডস্ক্রিন। সুজয় বডিটা রাস্তার একধারে সরিয়ে ভেজা জামা কাপড়ে উঠে বসল গাড়িতে। পকেট থেকে রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, স্যার, এত ঝড় বৃষ্টি কি দুর্যোগ বলুন তো স্যার। হ্যাঁ, কত ক্ষয়ক্ষতি যে হবে তা তো ঠিক নেই। কত মানুষ, কত প্রাণী যে মরবে কে জানে। আপনি স্যার আজ না গেলেই পারতেন, এতগুলো বাধা আসছে পথে। চুপ সালা, অনেক জ্ঞান শুনেছি তোর। চুপচাপ গাড়ি স্টার্ট কর। সময় মতো না পৌঁছলে তোর চাকরি কি করে থাকে আমিও দেখব। সুজয়ের খুব খারাপ লাগলো। সালা টাকা দেয় বলে ভাবে কিনে নিয়েছে, কিন্তু সে কথা বাড়ালো না, আর গাড়ি চালু করলো। না, আর কোনো সমস্যা হয়নি রাস্তায়। স্টেশনে পৌঁছাতে প্রায় 1:45 বেজে গেল। গাড়ি থেকে ট্রলি আর কাঁধের ব্যাগটা যখন সুজয় নামাচ্ছে, বিকাশবাবু ডেকে বললেন, এই নে, এই টাকাটা রাখ। বৌদিকে আর আমার মেয়েকে সাবধানে রাখবি, ঠিক আছে? বাকি আমি ফিরে এসে দেখছি কি করা যায়। সুজয়ের একটু আগে রাগ হয়ে থাকলেও কড়া নোটগুলো দেখে মুখে হাসি ফুটে উঠল। স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমি রয়েছি এদিকে, একদম চিন্তা করবেন না। এই বলে খুশি মনে সে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বৃষ্টি তখনও একইভাবে পড়ে চলেছে। বিকাশবাবু ব্যাগগুলো নিয়ে স্টেশনের দিকে তাকালেন। ছোট্ট স্টেশন, আর এত রাতে তেমন লোকজনও নেই কোথাও। দূরে একটা বাতি টিমটিম করে জ্বলছে। ট্রলিটা টানতে টানতে প্ল্যাটফর্মে প্রবেশ করলেন বিকাশবাবু। ট্রেন আসতে আর বেশি সময় নেই। সামনে একটা সিমেন্ট বাঁধানো বসার জায়গা দেখে এগিয়ে গেলেন বিকাশবাবু। বৃষ্টির ফলে আশপাশ বেশ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে চারিদিকে। ফুল হাতা জামাতেও বেশ শীত করছে। দুদিকে তাকিয়ে দেখলেন দূর দূরান্ত পর্যন্ত কোনো জনমানুষ নেই। একটা দুটো কুকুর খালি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। বসে পড়লেন বিকাশবাবু। ফোনে হোয়াটসঅ্যাপ খুলে স্যারের পাঠানো মেসেজগুলো ভালো করে পড়লেন। স্যার ইতিমধ্যে অনেক কিছু পাঠিয়েছেন। কালকের জন্য তৈরি হতে হবে, প্ল্যান করতে হবে, অনেক লোকের সাথে যোগাযোগ করতে হবে। বেশ ঝক্কি আছে। মনে মনে হিসেব করছিলেন বিকাশবাবু, হঠাৎ কেউ বলল,
আপনি কি কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছেন? বিকাশবাবু ফোন থেকে মাথা তুললেন। একটা ছায়ামূর্তি সামনের সেই নিভু নিভু আলোটা ঢেকে দাঁড়িয়েছে। ভিখারি টিখারি হবে বোধহয়। বিকাশবাবু বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, কেন, আপনার কি দরকার? ভদ্রলোক গায়ের জড়ানো মোটা চাদরটা দিয়ে মুখটা আরো ঢেকে বললেন, না মানে ভাবছিলাম একটা কথা আপনাকে জানাই। কি কথা? স্যার, একটা বিড়ি হবে নাকি? বিকাশবাবু বেজায় চটে গিয়ে বললেন, আমায় দেখে কি আপনার বিড়ি খাওয়াই লোক মনে হচ্ছে? লোকটি হেসে বলল, আগে আমরা গরিব মানুষ, বিড়িতেই আমাদের চলে যায়। সিগারেট খাওয়ার পয়সা আর আমরা কোথায় পাবো বলেন? আমার একটু কাজ আছে, কোনো দরকার না থাকলে আমায় মাফ করবেন। লোকটা বেশ বিনয়ের সুরে বললেন, স্যার মনে হয় আমার ওপর একটু রেগে গেলেন। একটু এখানে বসতে পারি? বিকাশবাবু একটু বিরক্ত বোধ করলেন। এত রাতে এই ফাঁকা স্টেশনে কোনো উটকো লোকের সাথে কথা বলতে তিনি একদমই আগ্রহী নন। লোকটার কোনো খারাপ মতলবও তো থাকতে পারে। তিনি কিছু বললেন না, ফোনের দিকে তাকিয়ে রইলেন। লোকটি বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই এগিয়ে এসে উঠে পা মুড়ে বসল তার পাশে। কানের পাশ থেকে একটা বিড়ি বের করে দুবার ফুঁ দিয়ে মুখে গুঁজে বাঁ পকেট থেকে একটা দেশলাই বার করল। লোকটি কাছেই বসাতে বিকাশবাবু ঠিক মনোসংযোগ করতে পারছিলেন না। তার দেশলাই জ্বালানোর আওয়াজে একবার তার দিকে তাকালেন। দেশলাই কাঠির আলোয় মুখের যেটুকু দেখা গেল তাতে দেখলেন একটা বেশ লম্বা টিকালো নাক, যার মধ্যে অজস্র জড়ার দাগ। তার আশেপাশের গালগুলো বসা এবং কুঁচকানো চামড়া। চাদরের পাশ দিয়ে এক দুগোছা সাদা চুল উঁকে দিচ্ছে। একেবারে কঙ্কালসার চেহারা। দেশলাইয়ের অল্প আলোয় যদিও মুখের অল্প অংশই বোঝা যাচ্ছে, দেখলে বেশ কদর্যই লাগছে। মনে হয় বয়স ওই 50-60 হবে। স্টেশনের কুলিটুলি হবে হয়তো। আপনি এত রাতে যখন এই বৃষ্টি মাথায় করে এখানে এসেছেন, তখন মনে হয় কোনো ট্রেনের আশায়। লোকটা বিড়িতে একটা লম্বা টান দিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কলকাতা যাওয়ার ট্রেন, আসার সময় হয়ে গেছে। লোকটা একটু থেমে কি একটা ভেবে বলল, আজ রাত তো আর কোনো ট্রেন নেই। সেই সকাল 5টায় একটা ট্রেন আছে বটে, তবে তার আগে তো কিছু পাবেন না। বিকাশবাবু তার দিকে ফিরে প্রশ্ন করলেন, সেটা আপনি জানলেন কি করে? লোকটা হি হি করে হেসে বলল, স্যার, আমরা জানবো না? আমরা তো সারাদিনই এখানেই থাকি, সব ট্রেনের খবর আমাদের কাছে থাকে। আমায় যে খবর দিয়েছে এবং টিকিট বুক করেছে সেও ঠিক খবরই রাখে। অনলাইনে টিকিট রিজার্ভ করেছি, তাই আপনারই মনে হয় কোথাও ভুল হচ্ছে। স্যার, আমরা গরিব মানুষ, অত বুঝি না। চোখের সামনে যা দেখি তাই বলি। এটুকু বলতে পারি যে আপনি বৃথা সময় নষ্ট করছেন। আজ রাতে আর কোনো ট্রেন নেই। বৃষ্টির একটা ঝাপটা এসে বিকাশবাবুর চামড়ার জুতো ভিজিয়ে দিল। উনি চাইলেও এই পাশের লোকটার মতো পা তুলে বসতে পারছেন না। এই লোকটা যা বলছে সেটা কি সত্যি? সত্যি কি আজ আর কোনো ট্রেন নেই? এত কষ্ট করে এত দূর আসাটা কি সম্পূর্ণ বৃথা যাবে? আপনাকে কটাই বলেছে ট্রেন আসবে? বিকাশবাবু ফোনে সময়টা দেখলেন, 1:15। হতে পারে এই দুর্যোগে ট্রেন কিছুটা দেরি করছে। আপনার কি একটাই ট্রেন? বিকাশবাবু একটু অবাক হয়ে মাথা নাড়লেন। এই লোকটা জানলো কি করে ট্রেনের সময়? তিনি তো বলেননি। লোকটির বিড়ি প্রায় শেষ। একটা টোকা মেরে সেটাকে রেল লাইনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে সে বলল, আপনি মনে হয় এখানে ঘুরতে টুরতে এসেছেন, তাই না? দেখেন, আপনাকে একটা কথা বলি, মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। কি কথা?
আমি এর আগেও 1-2 জনকে এই রাত 1টা ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখেছি। এর মানে কি? রাত 1টায় যদি ট্রেন থাকে তাহলে মানুষ অপেক্ষা করবে না কেন? সাধারণত এরা একাই অপেক্ষা করে। ট্রেন যদিও আমি কখনো আসতে দেখিনি, তবে মানুষগুলোকে একটা সময়ের পর আর দেখতে পাই না, হয়তো অপেক্ষা করে ফিরে যায়। ধন্যবাদ এটা আমায় জানানোর জন্য। আমায় এবার একটু ফোন করতে হবে। বিকাশবাবু আর কথা বাড়ালেন না, যত সব উদ্ভট কথাবার্তা। কিন্তু ট্রেনটা আসতে দেরি হচ্ছে। ফোনে 1-2বার স্ট্যাটাস দেখার চেষ্টা করলেন, কিন্তু বিফল হলেন। ইন্টারনেট একদম নেই। যার কাছ থেকে টিকিট কাটেন মনে হয় তার সাথেই যোগাযোগ করতে হবে। অনেকটা রাত হয়ে গেছে যদিও বিকাশবাবু ডায়াল করলেন। ওপাশ থেকে ভেসে এলো, ফোন সুইচ অফ করে রাখার মানে কি কে জানে। মানুষ কত প্রয়োজনে কল করতে পারে। ইরেসপন্সিবল সবকটা। আমি আসি স্যার, আপনি ফিরে যান। ট্রেন কিন্তু আসবে না, কারণ এই সময় কোনো ট্রেন নেই। বলতে বলতে লোকটি উঠে হাঁটতে হাঁটতে সামনের ঘরে অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। লোকটা যতক্ষণ ছিল বিকাশবাবুর বিরক্তই লাগছিল, কিন্তু চলে যাওয়াতে গাটা কেমন শিউরে উঠল। আশপাশ তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই। স্টেশনটা সম্পূর্ণ জনমানবহীন। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বিকাশবাবু। কি করবেন মাথা কাজ করছে না। ফিরে গিয়েও লাভ নেই। কাল সকালের মধ্যে যে করেই হোক কলকাতা পৌঁছতেই হবে। বৃষ্টিটা একটু কমেছে, আগের মতো আর অত জোরে পড়ছে না। বিকাশবাবু ফোনে আর একবার ট্রেনের নম্বরটা সার্চ করার চেষ্টা করলেন। আগে একদম তো নেটওয়ার্ক দেখা যাচ্ছিল না, কিন্তু এখন ঘুরছে। যদি খুলে যায় তাহলে এইটুকু অন্তত বোঝা যাবে যে ট্রেনটা কত দূর আর কতক্ষণে আসবে। হঠাৎ বিকাশবাবুর কানে একটা আওয়াজ এলো। আওয়াজটা চেনা, ট্রেনের ইঞ্জিনের শব্দ। দূরের বৃষ্টিতে ঝাপসা হয়ে আসা রেল লাইনে দেখা গেল একটা ট্রেনের ইঞ্জিন। অতি মন্থর গতিতে ট্রেনটা সেই বৃষ্টির ফোঁটার মাঝে এগিয়ে আসছে স্টেশনের দিকে। বিকাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সব দুশ্চিন্তার অবসান হলো। হঠাৎ মনে হলো ওই বেয়াদব লোকটা তার হাতের কাছে থাকলে তার ঘাড় ধরে দেখাতেন ট্রেনটা। যত সব মাতাল পাতা করে ভরে গেছে জায়গাটা। বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। এবার মনে হয় আস্তে আস্তে থেমে যাবে একদমই। ট্রেনটায় উঠে পড়লেন নিশ্চিন্তে। সকালের আগে আর কিছু ভাবনা নেই। ট্রেনটা অনেকটাই কাছাকাছি এসে গেছে। ভেতরটা প্রায় অন্ধকার বলা চলে। মাঝরাতে সবাই আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয়। খুব ধীর গতিতে ট্রেনটা এসে থামল স্টেশনে। বিকাশবাবু টিকিটে কোচ নাম্বারটা দেখে নিয়ে এগিয়ে গেলেন সেই দিকে। কোনো লোকজন নামছেও না ট্রেন থেকে, আর উঠবার জন্য তো একজনই অপেক্ষা করছিল। বিকাশবাবু ট্রলি টানতে টানতে তার নির্দিষ্ট কোচের সামনে এসে পৌঁছালেন। কোনো রকমে ঠেলে ট্রলিটাকে তুলে ট্রেনের দরজার দুপাশে রড ধরে উঠে পড়লেন ট্রেনে। ভেতরটা পুরোই অন্ধকার। বাথরুমের কাছে গেটের সামনে সাধারণত আলো জ্বলে, সেখানেও কোনো আলো নেই। বাইরের আলোয় যতটুকু দেখা যায় তার মধ্যেই বিকাশবাবু গিয়ে এসি 3 টায়ারের দরজাটা ধাক্কা দিয়ে খুললেন। নিজের সিটটা খুঁজতে এগিয়ে চললেন। ওনার সিট 13 নাম্বার। কোচের পেছন দিকে ওঠায় সিটটা খুঁজে পেতে বেশ কিছুটা এগোতে হবে। কোচের ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, আর সব যাত্রীরা ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বিকাশবাবুর হঠাৎ ঢুকেই মনে হলো শাড়ি দিয়ে কিছু শবদেহ শুয়ে রয়েছে। এরা কেন যে সব চাদরগুলো সাদা বানায় কে জানে।
হঠাৎ দেখলে মরা বলে মনে হয়। তিনি আর এদিক ওদিক না তাকিয়ে ট্রলিটা ঠেলে ঠেলে এগিয়ে চললেন সামনের দিকে। গোটা ট্রেনটা জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। এর আগেও তিনি বহুবার রাতে ট্রেনে ভ্রমণ করেছেন। এক আধজন মানুষ জেগেই থাকেন এবং অনেক সময় কোচের গেটের সামনেও অনেকে বসে থাকে, কিন্তু এই ট্রেনে সবাই ঘুমোচ্ছে। যদিও তাদের দোষ দেওয়া যায় না, কারণ সময় প্রায় মাঝরাত। কোথাও কোনো নাক ডাকার আওয়াজ বা বাচ্চা কান্নার আওয়াজও শোনা যাচ্ছে না। নিজের সিটের সামনে আসতেই মাথাটা ফট করে গরম হয়ে গেল বিকাশবাবুর। তার সিটে কেউ একজন শুয়ে আছে। এতক্ষণ এটাই ভাবতে ভাবতে আসছিলেন। ফাঁকা সিট পেলেই লোকজন উঠে শুয়ে পড়ে, আর তার ঘুম ভাঙানো থেকে ঝগড়া করে নামানো আর এক ঝামেলা। একটু দাঁড়িয়ে দম নিয়ে দুবার লোকটির পায়ে টোকা দিলেন বিকাশবাবু। না, কোনো সাড়া নেই। এবার মনে হচ্ছে ঝামেলা করতেই হবে। বিকাশবাবু একটু জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, দাদা উঠুন, এটা আমার সিট। না, তবুও কোনো সাড়া নেই। রাগটা আস্তে আস্তে বাড়ছে। এমনিতেই এতটা পথ এই দুর্যোগের মধ্যে এসেছেন, তারপর স্টেশনে ওই উটকো লোকটার ঝামেলা। ভেবেছিলেন সিটটা পেলেই একেবারে গা এলিয়ে দেবেন, কিন্তু এখনো তো তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই যে মশাই, জায়গাটা ছাড়ুন, না হলে কিন্তু আমি টিটিকে ডাকতে বাধ্য হব। জোরে ধমক দিলেন বিকাশবাবু, আর তার সাথেই একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করল। পাশে নিচের বাঙ্কে শুয়ে থাকা একজন যাত্রী তার সাদা চাদরের ভেতর থেকে একটু নড়ে উঠলেন। মুখে ঢাকা চাদরের ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। আপনার কত নম্বর? বিকাশবাবু রাগে গজগজ করতে করতে বললেন, আমার 13। উত্তর এলো, ওখানে যিনি শুয়ে আছেন তিনি তো টিটিকে 13ই বললেন। আপনি নাম্বারটা আরেকবার দেখুন তো। বিকাশবাবু ফোনটা আনলক করে আবার দেখলেন, না, টিকিটে তো 13ই লেখা আছে। তাহলে কি ভুল কোচে উঠলেন? ততক্ষণে আশেপাশের আরও দু একজনের ঘুম ভেঙে গেছে। তবে 13 নম্বর সিটের মানুষটি এখনও ঘুমোচ্ছেন। কোচ নম্বর তিনিই হয়তো ঠিক দেখে উঠেছিলেন। ট্রেনের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। সেই যাত্রীটি আবার বললেন, আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে। না, আমার কোনো ভুলই হচ্ছে না। এই বলে জেদের বসে 13 নম্বরে শুয়ে থাকা লোকটির পা ধরে 2-3 ঝাঁকুনি দিলেন বিকাশবাবু। পাশ থেকে অনেকেই বলে উঠলেন, আরে করছেন কি? বিকাশবাবু রাগে কাঁপতে কাঁপতে বললেন, আমি এর আগে অনেকবার এরকম অবস্থার মুখোমুখি হয়েছি। এদের কি করতে হয় আমার ভালো করে জানা আছে। এই শালা ওঠ! বিকাশবাবুর এই কাণ্ডে এবং ধমকানির আওয়াজে আশেপাশের সিটের অনেকেই উঠে বসেছেন, কিন্তু মাথা গরম অবস্থাতেও বিকাশবাবু একটা জিনিস লক্ষ্য করলেন, আশেপাশের কেউই মুখ অথবা শরীর থেকে চাদরটা নামায়নি। কোচে সেই রকম ঠান্ডাও নেই যে সারাক্ষণ চাদর দিয়ে মুখ ঢাকতে হবে। তিনি ধাক্কা মেরে মেরে বলতে লাগলেন, এই ওঠ ওঠ ওঠ! নিচের বাঙ্কের লোকটি এবার বললেন, ও মনে হয় উঠবে না। আপনি ওকে বেকার না ঘাটিয়ে অন্য জায়গায় বসুন। বিকাশবাবুর এই কথায় মাথা আরো গরম হয়ে গেল। উঠবেন না মানে কি? উনি টাকা দিয়ে সিট রিজার্ভ করিয়েছেন কি সারা রাত বসে যাওয়ার জন্য? তখনই হঠাৎ কোচের গেট খোলার আওয়াজ হলো। বিকাশবাবু তাকিয়ে দেখলেন কোচের সামনের দিকে কালো কোট পরা একজন টিটি এগিয়ে আসছে। যাক, জোরে চেঁচানোয় কাজ দিয়েছে। যদিও পরিষ্কারভাবে ওনার মুখ দেখা যাচ্ছে না, তবুও বিকাশবাবু হাত তুলে ডাক দিলেন। টিটি কাছে আসতেই তার কাছে অভিযোগ করলেন, স্যার, আমার সিট 13 নম্বর, কিন্তু ইনি কিছুতেই উঠতে চাইছেন না সিট ছেড়ে। টিকিটটা দেখে আপনার। বিকাশবাবু ফোনটা আনলক করেই টিটির দিকে বাড়ালেন। ফোনটা দিতে যেই টিটির হাতে হাত লাগলো, বিকাশবাবুর মনে হলো তিনি যেন হঠাৎ বরফে হাত দিলেন। এত ঠান্ডা!
ভদ্রলোক কি এসির সামনে হাত দিয়ে বসেছিলেন নাকি এতক্ষণ? টিটি তার টিকিটটা ভালো করে দেখলেন, তারপর তার দিকে ফোনটা এগিয়ে দিলেন। যখন হাত বাড়িয়ে ফোনটা নিতে যাবেন বিকাশবাবু, তখন হঠাৎ বাইরের আকাশ চিরে একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল। ট্রেনের জানলা দিয়ে ভেতরটা আলোকিত হয়ে উঠল, আর বিকাশবাবুর ফোনটা নিতে গিয়ে তার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। টিটির হাতের অর্ধেক অংশের মাংস এমনভাবেই ক্ষয়ে গেছে যে ভেতরের হাড় বেরিয়ে এসেছে। ফোনটা থেকে মাথা তুলে একবার তার মুখের দিকে তাকালেন বিকাশবাবু। যে মুখের দিকে সে তাকিয়ে আছে তা কোনো মানুষের মুখ হতে পারে না। মুখ থেকে একটা কর্কশ আওয়াজ বেরিয়ে এলো, আপনার ওই সিট তো এই ট্রেনে নেই বিকাশবাবু। বিকাশবাবুর সারা শরীর থরথর করে কাঁপছে, তার কথা আটকে আসছে। তবুও তিনি বললেন, আপনার কি হয়েছে? তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আরেকটু তার দিকে এগিয়ে এসে বলল, শুধু আমার নয়, আমাদের সবার, একবার ফিরে দেখুন। বিকাশবাবু কাঁপতে কাঁপতে ঘাড় ঘোরালেন। ট্রেনের সিটে শুয়ে থাকা সবাই উঠে বসেছে, আর আস্তে আস্তে নিজেদের মুখ থেকে সাদা চাদর নামাচ্ছে তারা। তাদের চেহারা দেখে গায়ের ভেতরটা কেমন গুলিয়ে উঠল বিকাশবাবু। কারুর মুখ থেকে মাংসপেশি ঝরে পড়ছে, কারুর চোখ বেরিয়ে আসছে বাইরে, কারুর হাতের জায়গায় ঝুলছে রক্ত মাখা মাংসের টুকরো, কারুর পেটের জায়গায় এক বিশাল গর্ত, আর তার থেকে ঝুলছে নাড়ি ভুঁড়ি। এক এক করে উঠে দাঁড়াচ্ছে তারা, এগিয়ে আসছে তার দিকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিকাশবাবুর গলা শুকিয়ে এলো, তার চোখ যেন ঝলসে উঠছে, তাকাতে পারছেন না মানুষগুলোর দিকে। আমাদের আপনি চিনবেন না, কিন্তু আমরা আপনাকে খুব ভালো করে চিনি বিকাশবাবু। কি করে? মনে পড়ে আজ থেকে 20 বছর আগের এইরকমই একটা বৃষ্টি ভেজা রাতের কথা? মানে? সেই রাত, যেই রাতে আপনি আমাদের হত্যা করেছিলেন। কি পাগলের প্রলাপ এসব? আমি কাউকে কখনো হত্যা করিনি। বিকাশবাবু বুঝতে পারলেন ট্রেনের কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই তাকে ঘিরে ফেলেছে। তিনি সত্যিই বুঝতে পারছেন না এরা কারা, এরা কি সত্যিই মানুষ? তিনি কোনো স্বপ্ন দেখছেন না তো? টিটি আরো কর্কশ কণ্ঠে তার দিকে চিৎকার করে বলল, শুধু বুকে ছুরি মারলে কি হত্যা করা হয় বিকাশবাবু? ছুরি মারলে তো কেবল একজন মানুষ মরে, আপনি তো বহু মানুষ মেরেছেন এক নিমেষে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিকাশবাবু। কাকুতি মিনতির স্বরে বললেন, আমি সত্যি বুঝতে পারছি না আপনারা কি বলছেন। 20 বছর আগে এরকমই একটা ঝড় জলের রাতে আপনি আর আপনার এক সাথী মিলে একটি রেল লাইনের ফিশ প্লেট খুলে দিয়েছিলেন, মনে পড়ে? বিকাশবাবু কথাটা শুনে থমকে গেলেন। এই কথা তো কারোর জানার কথা নয়। তার গলার স্বর আটকে গেল। কিন্তু 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 কি বিকাশবাবু? ভেবেছিলেন কেউ জানতে পারবে না, তাই তো? না, বিশ্বাস করুন, আমি কি বিশ্বাস করব? আপনি ভেবেছিলেন কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু সেই মানুষগুলো যারা আপনার কর্মের জন্য প্রাণ হারালো, তাদের কথা কি একবারও আপনার মাথায় আসেনি? বিকাশবাবুর চোখে জল, ঠোঁট থরথর করে কাঁপছে, আর চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়াবহ রাতের কথা।
বয়স তখন তার 25 কি 26 হবে। সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাড়িতে প্রস্তুতি করেন আর সন্ধ্যের দিকে যান পাড়ার ক্লাবে ক্যারাম খেলতে। সেখানেই একদিন রাতে শম্ভুদা এসে ফিসফিস করে তাকে ডাক দিল। এই বিশু, এই শোন এদিকে একবার। হ্যাঁ শোন। ক্যারামের একটা ঘুঁটি প্রায় আরেকটু হলেই পকেটে যাচ্ছিল, কিন্তু সেটাকে ছেড়ে উঠে গেলেন শম্ভুদার কাছে। ক্লাবের বাইরে একটা বটগাছ ছিল, তার নিচে গিয়ে শম্ভুদা বলল, এই বলছি, তোর সরকারি চাকরি করার খুব ইচ্ছা তাই না? বিকাশবাবু হেসে বললেন, হ্যাঁ, সে তো জানোই কত চেষ্টা করছে, হচ্ছে আর কই। এই শোন, এই আমি তোকে একটা কাজ জোগাড় করে দিতে পারি, যদিও কাজটা ফুল টাইম নয়। তোকে আগে কাজে রেখে দেখা হবে, তারপর যদি ভালো কাজ করিস তো পার্মানেন্ট করে দেওয়া হবে একেবারে, বুঝলি? বিকাশবাবু শম্ভুদার কথায় খুব উৎসাহিত হয়ে পড়লেন। কাজটা কোথায় শম্ভুদা? আরে বলছি সব বলছি, তবে কাজটা পেতে হলে একটা শর্ত আছে। কি শর্ত? তোকে আর একটা কাজ করতে হবে, সেটাই হবে তোর পরীক্ষা। কি কাজ? শম্ভুদা উত্তর দেওয়ার আগে আশপাশ একবার দেখে নিল ভালো করে। কাল রাত 11টায় স্টেশনের সামনে একবার আসতে পারবি? স্টেশনে? এটা কি রেলের কোনো চাকরি শম্ভুদা? না, চাকরিটা রেলের নয়, তবে পরীক্ষা ওখানেই হবে। ঠিক আছে, কিন্তু অত রাতে? তোর কোনো অসুবিধা আছে? তাহলে কি আমি অন্য কাউকে বলবো? বিকাশবাবু একটু ইতস্তত বোধ করলেন। কাউকে কি একবার জিজ্ঞেস করা উচিত, অন্তত বাবাকে একবার। এত ভাবছিস যখন, তখন মনে হচ্ছে না তোর দ্বারা হবে না। শোন, এই আমাদের এরকম লোক দরকার যারা কথা বলার আগে কাজটা করে। হ্যাঁ শম্ভুদা, এটা কোনো খারাপ কাজ না তো? কাজের আবার খারাপ ভালো কি রে? কাজ করবি, টাকা পাবি, ব্যাস। না তবুও। বিকাশবাবু পরের দিন সারা দিন ভেবেছিলেন ব্যাপারটা নিয়ে। কাউকে বলে উঠতে পারেননি, যদিও অনেকবার মনে হয়েছিল না করে দেবেন, কিন্তু পারেননি। একটা চাকরির সত্যিই প্রয়োজন ছিল। বাবা রিটায়ার হওয়ার পর সংসারের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। অনেক ভাবনা চিন্তা করে রাত 10টার পর মাকে বললেন, মা, আমি সুভাষদের বাড়ি যাচ্ছি, আজ রাতটা ওখানেই থাকবো, বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করবো, এই যা। বিকাশবাবুর মা একটু রাগারাগি করছিলেন, কিন্তু বাবা বললেন, আরে ও এখন বড় হয়েছে, এসব ছোটখাটো জিনিসে আর বাধা দিও না তো ওকে। স্টেশনে পৌঁছানোর পরপরই জোর বৃষ্টি নেমেছিল সেদিন। শম্ভুদা একটা রেনকোট বাড়িয়ে দিয়ে বলেছিল, এটা পরে আমার সাথে আয়। রেল লাইন ধরে বেশ খানিকটা রাস্তা হেঁটে হেঁটে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিল শম্ভুদা। সেই বৃষ্টির মধ্যে, চারিদিকের ঘন অন্ধকারের মধ্যে যেন একটা ঘেরি কাজ করছিল। শুধু মাথায় একটাই কথা ঘুরছিল, কতক্ষণে কাজটা শেষ করে বাড়ি ফিরবেন। শম্ভুদা পাশেই রাখা একটা ঝোপ থেকে কিছু বড় হাতুড়ি আর শাবল বের করে এনেছিল। তারপর বলেছিল, এই যে যেটা দুটো রেল লাইনকে জুড়েছে, এটাকে কি বলে বলতো? ফিশ প্লেট। হ্যাঁ, একদম ঠিক। আমাদের এইটা আর আরো 2-4টে ফিশ প্লেট খুলে দিতে হবে খালি। কিন্তু এটা আমরা কেন খুলছি? এর জন্য তো রেলের কর্মচারী রয়েছে। দেখেছিস তুই আবার প্রশ্ন করছিস? দেখ, তুই কাজ না করতে চাইলে যেতে পারিস, যা তো। এই বলে হাতুড়ি সজোরে রেল লাইনে আঘাত করল শম্ভুদা। বিকাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, এইটুকুই যখন কাজ, তখন আর ভেবে কি হবে। তিনিও হাত লাগালেন। ফিশ প্লেট খুলতে লাগলো আধ ঘন্টা। শেষ হলে
শম্ভুদা দুজনের হাতের যন্ত্রপাতি ঝোপের মধ্যে দূরে ফেলে দিয়ে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো স্টেশনের দিকে। বিকাশবাবু তার পেছন পেছন কিছু না বুঝেই ছুটতে শুরু করলেন। শম্ভুদা কিছুতেই থামছে না দেখে একটু গলা চড়িয়ে বললেন, শম্ভুদা, তুমি বলেছিলে যে এটা করে দিলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে। শম্ভুদা একটু এগিয়ে গিয়ে থামল। তারপর যখন ঘুরল তখন ওর মুখটা দেখে একটু অস্বস্তি হলো বিকাশবাবু। মনে হচ্ছে ও যেন বেশ ভয় পেয়েছে। কিন্তু কিসের ভয়? তোর চাকরি হয়ে যাবে, চিন্তা করিস না। এখন কিছুদিন আমার সাথে আর যোগাযোগ করবি না, বুঝলি? আমি 1-2 মাস পর তোর সাথে আবার যোগাযোগ করব। মানে? কিন্তু কেন? আর তোমার হয়েছেটা কি? একটু বিব্রতভাবে শম্ভুদা বলল, আমার কি হয়েছে কাল সকালে বুঝতে পারবি। সকালে সত্যিই বুঝতে পেরেছিলেন বিকাশবাবু। সারা শরীর অসাড় হয়ে গিয়েছিল খবরটা পাওয়ার পর। সকালবেলার কাগজে বাবা প্রথম খবরের কাগজ হাতে তুলে নিয়ে বলেছিলেন, ওহ, আবার একটা রেল দুর্ঘটনা। ওহ বাবা, এখন তো দেখছি মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা বন্ধ করে দিতে হবে। পর পর ট্রেন দুর্ঘটনা হয়েই চলেছে, কি অদ্ভুত। মা রান্নাঘর থেকে জিজ্ঞেস করেছিলেন, এবার আবার কোথায় হলো? আরে এই তো আমাদের এখানে। দাঁত মাজতে মাজতে হঠাৎ করেই ব্রাশটা একটা দাঁতে গুঁতো লেগে দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল বিকাশবাবুর। কোনো রকমে চোখে মুখে জল দিয়ে ছুটে বেরিয়ে এসেছিলেন পাড়ার ক্লাবে। শম্ভুদাকে খুঁজেছিলেন সব জায়গায়, পাওয়া যায়নি। বাড়ি থেকে অনেকটা দূরে এসে একটা গাছের তলায় বসে চিৎকার করে কেঁদেছিলেন। কিন্তু যে কাজ একবার হয়ে গেছে তাকে তো আর কোনোভাবেই পাল্টানো যায় না। যে পাপ হয়েছে সেই পাপের ভার তাকে সারা জীবন বয়ে যেতে হবে। পরের দিন থেকে খবরের কাগজ, টিভি দেখা সব কিছু ছেড়ে দিয়েছিলেন। দরজা বন্ধ করে ঘরে বসে থাকতেন। ওনার মা বাবার ধারণা হয়েছিল প্রেম ঘটিত কোনো ব্যাপার হয়তো। শম্ভুদাকে পুলিশ ধরেছিল বিহারের কোন জায়গা থেকে। সে স্বীকার করেছিল যে বিরোধী দলের থেকে পয়সা নিয়ে সে রাতের অন্ধকারে গিয়ে রেল লাইনের ফিশ প্লেট খুলে রেখে এসেছিল, যার জন্য ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রায় 150 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল। তবে বিকাশবাবুর নাম সে বলেনি। কেউ জানতেও পারেনি যে এই হত্যাকাণ্ডের পেছনে তারও হাত ছিল। পরবর্তীকালে বিরোধী দল যখন ভোটে জেতে সত্যিই ডাক পড়েছিল বিকাশবাবুর। স্বাস্থ্য দপ্তরে এক অস্থায়ী কর্মী হিসাবে একটা চাকরিতে যোগ দিয়েছিলেন। সব কিছু যেন চোখের সামনে এক নিমেষে ভেসে উঠল। বুকের ভেতর একটা অদ্ভুত ব্যথা লক্ষ্য করলেন বিকাশবাবু। মনে পড়েছে কিছু? কানের কাছে শুনতে পেলেন সেই কর্কশ গলাটা। মুখটা একদম মুখের কাছে চলে এসেছে। আমায় ক্ষমা করে দিন, আমি এরকম কিছু করতে চাইনি। আমায় জোর করে করানো হয়েছিল। আপনি কি জানতেন না ফিশ প্লেট খুললে কি হয়? বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি শম্ভুদা আমাকে দিয়ে। ট্রেনটা আর কোনো স্টেশনে থামছে না, তার গতিবেগ বেড়েই চলেছে। বাইরের আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। সেই আলোয়
কোচের ভেতরটা ঝলসে উঠছে। চুপ করুন। যদি সব দোষ শম্ভুদারই ছিল, তবে আপনি পুলিশের কাছে গিয়ে সবকিছু জানাননি কেন? শম্ভুর তো শাস্তি হয়েছিল, আর আপনার কেউ কোনোদিন জানতে পারেনি আপনি নিজের হাতে আমাদের হত্যা করেছেন। বুকের বাঁ দিকে একটা হাত চেপে ধরে বিকাশবাবু বললেন, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি, আর আমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, না হলে আমি করতাম না কাজটা। চাকরি? টিটির পাশে দাঁড়িয়ে থাকা একটা যুবক হঠাৎ বলে উঠল। তার পরনে একটা ফর্মাল শার্ট আর প্যান্ট, যার একটা পা হাঁটু থেকে নেই। তার জায়গায় মাংসপিণ্ড ঝুলছে, আর সেই ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আপনি জানেন, পরের দিন সকালে কলকাতায় আমার চাকরির প্রথম দিন ছিল। আমার সব সার্টিফিকেট ছিল আমার সাথে, সব হারিয়ে গেছে। আপনি ফিরিয়ে দেবেন? পাশ থেকে একজন মহিলা, তার কোলে একটা ছোট্ট বাচ্চা, বলে উঠল, আমি তো আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলাম। ওর দাদু দিদার সঙ্গে তো ওর আর দেখা হলো না বিকাশবাবু। এক এক করে প্রত্যেকটা মৃত মানুষ তাদের গলার আওয়াজ বের করতে শুরু করলো। পুরো কোচ তাদের চিৎকারে আর কিছুই শোনা যায় না। এর থেকে কি কোনো মুক্তি নেই? আপনার পাপের শাস্তি কে দেবে বিকাশবাবু? ওটা আমার ছেলেবেলার ভুল, আমায় ক্ষমা করে দিন। এরপর আমি কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করিনি, বিশ্বাস করুন। বলতে বলতে একটু একটু করে পেছোতে শুরু করলেন বিকাশবাবু। কোনোভাবে এই ট্রেন থেকে নামবার একটা উপায় বের করতেই হবে। পাশ থেকে একটা বিকৃত মুখ তার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছেন বিকাশবাবু? গোটা গা শিরশির করে উঠল বিকাশবাবু। সত্যি, আপনারা বিশ্বাস করুন আমার কথা। সবাই একসাথে বলে উঠল, তাহলে আপনি এখন কোথায় যাচ্ছেন? বিকাশবাবু আঁতকে উঠলেন। তিনি কোথায় যাচ্ছেন এরা জানল কি করে? তিনি তো সে কথা কাউকে বলেননি। একটু একটু করে পেছোতে পেছোতে তিনি কোচের দরজা ছাড়িয়ে ট্রেনের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। ট্রেনের ঝাঁকুনিতে সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজার পাশের রড ধরে নিলেন বিকাশবাবু। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি শুধু উপর থেকে যা আদেশ আসে তাই পালন করি, আমার কোনো দোষ নেই। আর সেই আদেশ যদি মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলেও কি আপনি সেটাতে কোনো দোষ দেখেন না? আমার কোনো দোষ নেই। পাগলের মতো মাথা নাড়তে লাগলেন তিনি। দোষ তাহলে কার? আমি শুধু একজন কর্মচারী, দুটো পয়সার জন্য কাজ করি। আপনি কাজ করেন না, দুটো পয়সার জন্য আপনি মানুষের পাপকে ধামাচাপা দেন, অন্যায়কে প্রশ্রয় দেন। আপনাদের মতো মানুষদের জন্য আজ মনুষ্যত্ব মরতে বসেছে। আপনারা পয়সার জন্য সবকিছু করতে রাজি, তাই না? নিজেদের মানুষদেরও ক্ষতি করতে রাজি আপনারা। না, বিশ্বাস করুন। বিকাশবাবু একবার বাইরের দিকে দেখতে চেষ্টা করলেন। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যায় না, আর ট্রেনের বিকট শব্দে কিছু শোনাও যায় না। তার জামা ভিজিয়ে দিচ্ছে বৃষ্টির ছাঁটের জল। এই ট্রেন থেকে কোনো মতে নামতেই হবে। ট্রেন একটু আসতে হলেই ঝাঁপ দেবেন। পুরো এক কামরা ভর্তি যাত্রী এসে দাঁড়িয়েছে তার সামনে। এই সত্যি হতে পারে না, কোনোভাবে মুক্তি পেতেই হবে এর থেকে। আপনি আমাদের থেকে আর পালাতে পারবেন না বিকাশবাবু। বলে 4-5টা ক্ষতবিক্ষত হাত তার দিকে এগিয়ে এলো। আপনারা আমায় ক্ষমা করে দিন। এই বলে ট্রেনের হ্যান্ডেলটা থেকে হাতটা সরিয়ে বুকের কাছে জড়ো করলেন বিকাশবাবু। হঠাৎ একটা দমকা হাওয়ায় সজোরে তার মুখের ওপর ট্রেনের দরজাটা এসে ধাক্কা মারল।
আকাশের মেঘের গর্জন ছাপিয়ে একটা তীব্র আর্তনাদ সম্পূর্ণ আকাশে ছড়িয়ে পড়ল। ট্রেনটা বিদ্যুৎ গতিতে সামনে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন সারা রাত বৃষ্টি পড়েছিল। দীপা দেবী সারা রাত বিকাশবাবুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পারেননি। সকালে তার অফিসের বন্ধু বান্ধবদের ফোন করেছিলেন, কেউ তার কোনো খবর দিতে পারেনি। বিকেল 5টায় হঠাৎ সুজয় দৌড়তে দৌড়তে এসে দীপা দেবীর সামনে মাথা হেঁট করে দাঁড়ালো। কি হয়েছে সুজয়? ম্যাডাম, কি হয়েছে বলো? স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইনের ধারে একজনের বডি পাওয়া গেছে ম্যাডাম। মানে? আটকে উঠলেন দীপা দেবী। তার মেয়ে মায়ের চিৎকার শুনে এসে পিছনে দাঁড়িয়েছে। বাবু মনে হয় আর নেই ম্যাডাম। পায়ে আর জোর পেলেন না দীপা দেবী, পা ভেঙে মাটিতে বসে পড়লেন। মেয়ে দেখতে পেয়ে হাতটা ধরে কোনো রকমে ওনাকে চোট পাওয়া থেকে বাঁচালো। আমি বাবুকে কালকে কত করে বললাম এই দুর্যোগের মধ্যে আপনি যাবেন না বাবু, কিছুতেই আমার কথা শুনলেন না উনি। পুলিশ বলছে কাল মাঝরাতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওনার। কিন্তু কিন্তু একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। সবাই বলছে কাল রাতে নাকি কোনো ট্রেন স্টেশনে আসেনি।